বিএনপি, আমি রিকোয়েস্ট করছি বিএনপিকে, আপনারা কাউকে এই কথাটা বলবার সুযোগ দিয়েন না যে আগে আমরা ভালো ছিলাম। এই কথাটা বলবার সুযোগ দিয়েন না। আপনারা আপনাদের দলকে সামলান, আপনাদের নিচের লেভেলে যে কর্মীগুলো আছে তাদেরকে সামলান, একটা একটা কড়া হুকুম জারি করেন। আপনাদের কথা তারা কেন শুনবে না? কেন অহেতুক জামাতের যদি কেউ ভোট দিয়ে থাকে তাকে কেন অত্যাচার করবে বলুন আপনারা? আমাদের ভদ্রতাকে, ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন, তারা নিজের উপরে জুলুম করবেন। আমরা বিনয়ের সাথে বলবো, এই সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন, এখন, রাইট না। আমরা এই সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলার আমরা তীব্র নিন্দা জানাই। এটা আমাদের দুর্বলতা নয়, এটা ছিল আমাদের উদারতা। উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করবে। একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল। আমরা দেখতে পাচ্ছি বিএনপি, তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বিএনপি যদি তাদের জায়গা থেকে আবার নব্য স্বৈরাচার হইতে চায়, তাহলে আমরা মনে করি যে তারা 5 বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। যে বিএনপি একদিনে যেটা শুরু করেছে, এটা যদি তারা করতে থাকে, তারা 2 বছর ঠিকমতো টিকতে পারবে না। আমরা একদম গতকালকে রাতে ফলাফল ঘোষণার পর থেকে শুরু করে এখন পর্যন্ত মানে শত শত নেতাকর্মীকে হুমকি দেওয়া হয়েছে। মনে একটু খারাপ হবার কথা, তবে আশার আলো কিন্তু আছে। যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনাদের জন্য বিরাট একটা সুসংবাদ আছে। এখন এই যে জামাত ইসলাম হেরে গেল, এখন তাদের কি করা উচিত? তারা এখন এই বিষয়টাকে, এই সময়টাকে কিভাবে মোকাবেলা করবে বা কিভাবে ট্যাকেল দেবে? ভুইলা গেলে হবে হ্যাঁ ভোটের কথা। হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। বহু ভোটে অর্ধেক মানুষ চায় নাই, না ভোট দিছে, কিন্তু ডবল মানুষ চাইছে হ্যাঁ ভোট। তাদের দাবি তো মাইনা নিতেই হবে। লিডার ঘোষণা দিছে হ্যাঁ ভোট, কিন্তু কর্মীরা ভিতরে ভিতরে নায়ের পক্ষে ছিল। এখন ওই হ্যাঁ পথে, ওই ওয়ান ওয়ে রোডে ঢুকার সময় যে সংসদ ভবনটা করবে, ওইখানে ঢুইকা হ্যাঁ পক্ষে কাজ করবেন কিনা সেটা দেখার অপেক্ষায়। যা কিছু যুদ্ধ হবে সংসদে, সংসদে যা যুদ্ধ হবে। সংসদে যদি কিছু না মানে আমরা তো জনগণ দেখবই, আমরা তখন রাস্তায় নামবো আপনাদেরকে নিয়ে। প্রথমেই বলি যে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি একটা আসনও পায় নাই। আর যদি ওদের গুরু আওয়ামী লীগ থাকতো, হয়তো 4-5টা পাইলেও পাইতে পারতো গোপালগঞ্জ এলাকায় বা শরীয়তপুর মাদারীপুর এলাকা দিয়ে। যাই হোক, আমার আলোচনার বিষয় আজকে সেটা না। একটা খবর বিবিসিতে, সেটা হচ্ছে যে তারেক রহমানের প্রতি যে উষ্ণতা, যে মানে দরদ, এটা দেখাতে কেন ভারতের 1 যুগেরও বেশি লেগে গেল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে বিএনপি জামাত জোট ক্ষমতা ছিল, সেই সময়ের তারেক রহমানের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি কিন্তু মোটেও ভালো ছিল না। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। আগে গেলে বাগে খায়, ছোটবেলায় খুব বলতাম। যখন একসঙ্গে দৌড় দিতাম, হাইরা যাইতাম, পিছনে পইরা যাইতাম, তখন বলতাম আগে গেলে বাগে খায়। এই কথাটা আমার আজকে সারাদিনই মনে পড়তেছে। হ্যাঁ, আগে যারা চলে গেল তাদেরকে বাগে খায় কিনা সময়ের ব্যাপার, দেখা যাক। সামনে একটা কঠিন সময় ভাই, হ্যাঁ কঠিন সময়। উপরওয়ালার একটা কথা সবাইকে মাইনা নিতে হবে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। উনি যেটা চাইছে সেটাই হয়েছে। এই যে দেখতেছি অনেকে আইসা অনেক রকম অভিযোগ করতেছেন, কেন আমার ভোটটা কম হইলো, 900 ভোটে আমি হাইরা গেছি, আবার ভোট গণনা করতে হবে, আমার এখানে এই প্রবলেম ওই প্রবলেম, ভোট ঠিক মতো হয় নাই। কথা ঠিকই আছে, অনেক জায়গায় অনেক রকম প্রবলেম হয়েছে, কিন্তু মাইনা নিতে হবে। বেশি জায়গায় তো ভালো হয়েছে, ভালো ভোট হয়েছে। বিদেশি যেসব পর্যবেক্ষক আসছিল তারাও বলছে ভালো হয়েছে। আমার মনে হয় একদম গুপ্ত হয়ে যাওয়া উচিত, চুপচাপ হয়ে যাওয়া উচিত, একেবারেই গুপ্ত, কোনো কথাবার্তা নাই, মিডিয়া ফেস করার দরকার নাই, এত ইন্টারভিউ দেওয়ার দরকার নাই। এবং এই যে টক শোতে নিজেদের কোনো প্রতিনিধি পাঠাবেন না, সবাইকে নিষেধ করে দেন। ওনারা একা একা টক শো করুক, সুযোগ করে দেন। 100 দিনের জন্য একদম 2 আঙ্গুল মুখে দিয়া চুপ হয়ে যান, আর আমরা দেখতে থাকি না প্রশাসন কি করে। যে প্রশাসনকে নোবেল জয়ী ডক্টর ইউনূস স্যার ঠিক মতো চালাইতে পারলো না, তো দেখলাম না তো কোনো কিছু ঠিক হইতে। হ্যাঁ দেখছি, একদিন দেখছি অন্তত, নির্বাচনের দিন সকাল থেকে রাত 9টা-10টা পর্যন্ত প্রশাসন সুন্দরভাবে চালায় নিয়ে গেছে। মোট কথা একটা নির্বাচন হয়ে গেছে, সোজা কথা একটা নির্বাচন হয়ে গেছে, পার হয়ে গেছে। অতীতে ফিরত যাওয়া যাবে না, কিন্তু আগেও যাওয়া যাবে না। আগে গেলে বাগে খাবে। যারা আগে গেছে, জনগণ যাদেরকে আগে দিছে তাদেরকে আগে থাকতে দেন। আগে গেলেই তো সবচেয়ে বড় পাহাড়ের মতো, হ্যাঁ ভাই, হিমালয়ের মতো একটা বড় পাহাড় সামনে, ওই পাহাড়টাকে পাড়ি দিতে হবে, তারপরে সংসদে যাইতে হবে। ভুইলা গেলে হবে হ্যাঁ ভোটের কথা। হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। বহু ভোটে অর্ধেক মানুষ চায় নাই, না ভোট দিছে, কিন্তু ডবল মানুষ চাইছে হ্যাঁ ভোট। তাদের দাবি তো মাইনা নিতেই হবে। হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়া মানে কি জানেন?
টোটাল একটা নেটওয়ার্কের মধ্যে ঢুইকা যাওয়া, চারিদিকেই জাল বিছানো, কোনো দিকেই যাইতে পারবেন না, শুধু সামনেই যাইতে হবে, ওয়ান ওয়ে রোড, কোনো ইউটার্ন নিয়ে আবার ফেরত আসতে পারবেন না, আসার কোনো ক্ষমতা নাই, কোনো রাস্তা নাই ভাই। ওই হ্যাঁ ভোটের মধ্যে ওই কাম সারা হয়ে গেছে, কেউ কোনো দুশ্চিন্তা করবেন না, খালি ফোকাস রাখেন। এই যে আপনারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রমাণ পাওয়া যাবেন, যখনই প্রধানমন্ত্রী শপথ নিয়ে নিবে তারেক রহমান সাহেব, তখনই কিন্তু ওনাকে ছাইড়া দিতে হবে চেয়ারম্যানের পদ, বিএনপির চেয়ারম্যানের পদটা। এখান থেকেই তো বোঝা যাবে, ওইখান থেকেই তো বোঝা যাবে আমরা কি পরিবর্তনের দিকে অগ্রসর হচ্ছি না আবার সেই অন্ধকারের দিকে। যাই হোক, যেটা বলার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা বলবো। হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ ভাই, হাসনাত আব্দুল্লাহর বুকে যেভাবে আঘাত দিছিল, ওই আঘাতের প্রতিঘাতটা সে অন্যভাবে দিছে, অন্যভাবে খেলছে, তার খেলার লেভেলটা অন্যরকম। প্রথম থেকে এখন পর্যন্ত খেয়াল করে দেখেন, ওই একই শার্ট, একই পায়জামা, একই প্যান্ট, একই স্যান্ডেল, চেহারা একই রকম, 2টা দাগ হয়ে গেছে এখানে। নামাজ পড়তে পড়তে আল্লাহরে ডাকে, সাহসটা কি, এইভাবে তো বুলেটের সামনে দাঁড়ায় গেছিল। বহু ভিডিও আছে, ওই 36 দিনের বহু ভিডিও আছে, বারবার যাচ্ছিল বুলেটের সামনে। জিন্দা শহীদ তো ভাই, জিন্দা শহীদ এই হাসনাত আব্দুল্লাহ। আর তাকেই বলা হয়েছিল কত আগে যে রাজমিস্ত্রির পোলা, ফকিন্নির পোলা, মানে গরিবের ছেলে। বল, চিন্তা করেন, দেবিদ্বারের মানুষ বুঝছে, সারা দেশের মানুষ বুঝে নাই। আমাদের যে প্রবাসে ভাই বোনেরা আছে তারা বুঝছে, কিন্তু আমাদের দেশে অনেক মানুষ বুঝে নাই, এই ধনী গরিবের বিভাগটা বুঝে নাই। একজন প্রজা আরেকজন রাজা, আমি দাঁড়াবো, বারবার আমি দাঁড়াবো, আমাকেই তোরা ভোট দিবি, এইটার থেকেই তো বাইর করে আনতে পারছে হাসনাত আব্দুল্লাহ। এক থেকেই তো শুরু হয়, একের পরই তো 2, 3, 4 এভাবে 100 হয়। হ্যাঁ ভাই, মনের মধ্যে যে আঘাতটা একবার ঢুকা যায় না, ওই আঘাতই মানুষকে গইরা তোলে ভাই, ভবিষ্যতে নিয়ে যায় একটা টার্গেটে, আবার অনেককে নিয়ে যায় বেপথে, রং পথে, অন্ধকার পথে। সে অন্ধকার পথ না, এই হাসনাত আব্দুল্লাহ দেখেন আলোর পথে গেছে। তার বাবা রাজমিস্ত্রি ছিল, প্রবাসের জীবন যাপন করছে, বহুদিন রাজমিস্ত্রির কাজ করছে। তার ছেলে কেন আবার এমপি হবে, এইটা কেন ভাবলেন না? ওই রাজমিস্ত্রির ছেলেকে মাদ্রাসা, স্কুল, কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করায়া একজন শিক্ষক বানাইছে। এই যে হাসনাত আব্দুল্লাহ ভাই একজন ভালো শিক্ষক, ওনার লেকচার গুলো শুনেন, শুনলেই বুঝতে পারবেন, আমার কথায় বিশ্বাস করার দরকার নাই, ওনার লেকচার শুনলেই বুঝতে পারবেন কতটা ভালো ছাত্র, কতটা ভালো শিক্ষক, যার জন্য উপরালা আজকে হাসনাত আব্দুল্লাহকে এই জায়গা আনতে পারছে। হ্যাঁ ভাই, দেখবেন আপনারা, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সবচেয়ে বিতর্কিত, আমিও চাই সে চলে আসুক এবং সে রাস্তাও ওপেন। কারণ কি জানেন, 6টা আসন পাইছে এই জাতীয় নাগরিক পার্টি। 6টা আসন মানে তাদের এখান থেকে 5 জন, মিনিমাম 5 জন যাইতে পারবে উচ্চ কক্ষে, আর ওই পথেই চলে যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলাম। সার্জিস যাবে কিনা বা আর কারা কারা যাবে জানি না, কিন্তু অবশ্যই যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি। একটা কথা মনে রাখেন, উচ্চ কক্ষে সবাই চোখের মনি হয়ে যাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। শিক্ষিত ছেলে ভাই, জ্ঞানী ছেলে, বাটপার না ভাই, একটু অন্যরকম কথাবার্তা বেয়াদব বেয়াদব মনে হইতে পারে, কিন্তু ওই উচ্চ কক্ষে গিয়া সে কি বলে অপেক্ষা রাখেন। আর হাসনাত আব্দুল্লাহ যাবে, আর কি দরকার? তারপরে তো আছে ভাই আরো 77 জন। হ্যাঁ ভাই, এবং আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার, উনিও তো আছে, উনি তো মাইনা নিছে। হ্যাঁ ভাই, উনি মাইনা নিছে এই নির্বাচন, কিন্তু মাইনা নিতে পারে নাই। এই যে চারিদিকে আক্রমণ হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, পোড়ানো হচ্ছে, শোনা গেছে একজন মারা গেছে, কষ্ট পাইলাম। হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কষ্ট পাইছি যদি এই ঘটনা সত্যি হয়। আমি চাই না কোনো ডায়েরির পাতায় লেখি আপনার আমলে মৃত্যুর সংবাদ লেখি ডায়েরির পাতায়, এটা চাই না। নতুন ভাবে দেশটাকে গইরা তোলেন, একটাই কাজ করতে হবে, নিরাপদে যেন মানুষ ঘর থেকে বের হইতে পারে, কেউ যেন কারো ঘরে আক্রমণ না করতে পারে। আচ্ছা, সবচেয়ে বড় কথা, আমরা কেন কোনো লিডার বা কোনো নেতা কখন বলবে, কখন উনি আদেশ দিবে সে অপেক্ষায় থাকবো? কারণ কি, আমাদের তো সেদিকে তাকায় থাকার কথা না, আমাদের তো তাকায় থাকার কথা পুলিশের দিকে। হ্যাঁ ভাই, প্রশাসনের দিকে। প্রশাসনের কাজ কি? এখানে আগুন দিচ্ছে, পোড়াচ্ছে, আমি আসামি ধরবো, এর জন্য মামলা লাগবে কেন? এই জন্য নেতার হুকুম লাগবে কেন? এই জন্য কারো দিকে তাকায় থাকতে হবে কেন? এই যে কারো দিকে তাকায় থাকা, নেতার হুকুম পালন করা, আসামি ধরে আনলে নেতার ফোনে আসামিকে আবার ছাইরা দেওয়া, আবার এমন কোনো মামলা দেওয়া যে মামলা থেকে 1.5-2 মাস পর বাইরে যেতে পারে, এইটা তো ঠিক না। দেখেন, আপনারা যে আসামি ধরেন, ওইখানে কিছু ভাই, সবাই না, কিছু ভাই বসে থাকে কালো কোট পইরা, তারা তো বাই কইরা দেয়। এমনও আসামি বাই কইরা দেয়, অস্ত্র মামলার আসামি, যার জেল হওয়ার কথা 3 বছর 5 বছর, তাকে বাই কইরা দেয় 1.5 মাস 2 মাস পর, আর সে বাইরয়া হাদির বুকে গুলি চালায়। বুকে তো না, এই মাথার এই জায়গাটায়, এই জায়গাটায়। আর বুকে লাগছে কাদের? আমাদের বুকে লাগছে। এরকমই তো হয়েছে। আর এই হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, নাহিদ ইসলাম, আরো অনেকে আছে, আমার নাম হয়তো মনে নাই, এরা কিন্তু জিন্দা শহীদ। এই জুলাই 24-এ এদের অবদান আছে, এদেরকে অবহেলা করেন না। আর আপনারা করতে চাইলেও করতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করলাম, করতে পারবেন না। কারণ ডক্টর ইউনূস স্যার ওরকম মানুষ না, চুপচাপ চইলা গেলাম, কাইটা বললাম, ওদের কোনো ব্যবস্থা না কইরা। ওদের সমস্ত ব্যবস্থা করা আছে। বললাম না, আগে গেলে বাগে খায়,
এই যে আগে গেছে এখন বাঘের মুখে পড়তে হবে। এই যে সামনে যে চ্যালেঞ্জটা হ্যাঁ না ভোটের, ওই সংসদে ঢুকতে গেলে হ্যাঁ ভোটটা মাইনাই ঢুকতে হবে, এইটাই ব্যবস্থা কইরা রাখা গেছে ডক্টর ইউনূস স্যার। উনি কাঁচা খেলোয়াড় না, সাধারণ খেলোয়াড় না, যাওয়ার আগে কিছু ডিট কইরা গেছে, কিছু দলিলে দস্তখত কইরা গেছে বিদেশের সঙ্গে এই পোর্ট নিয়ে আরো কিছু ব্যবস্থা নিয়ে। যেমন আমেরিকা থেকে আমরা এখানে তুলা আনবো, সুতা আনবো, ওই সুতা ওই তুলা থেকে আমরা এখানে কাপড় বানাবো, সেই কাপড় আবার আমেরিকাতে পাঠাবো। এই যে আনার সময় এবং দেওয়ার সময় বিরাট অঙ্কের টাকা ট্যাক্স দিতে হইতো, ওই ট্যাক্স অর্ধেক কইরা একটা দলিল পত্র কইরা গেছে আমেরিকার সাথে ব্যবসা করবে। এখন বর্তমান সরকার এসে এটা ক্যান্সেল করতে পারবে? একদম পারবে না। তাহলে রাস্তায় নামা পড়বে এই গার্মেন্টসের যারা মালিক তারা এবং তাদের কর্মীরা, তাদের সহকর্মীরা সবাই রাস্তায় নামা পড়বে, তো কারণ এটা তাদের পক্ষে। যেমন আমাদের পোর্ট নিয়ে যা কিছু কইরা গেছে, এই ব্যবস্থার বাইরে আপনি যাইতে পারবেন না। ওইখানে প্রতিদিন শত শত কোটি টাকা চাঁদা হইতো, ওই চাঁদার ব্যবস্থা বন্ধ কইরা গেছে। আপনি কি ওপেন করতে পারবেন? করলে প্রশ্নের মুখে পড়বেন, আর প্রশ্নের মুখে পড়ার জন্য এখানে 11 দল থেকে 77 জন পাহারাদার যাচ্ছে। হ্যাঁ, 77 জন পাহারাদার যাচ্ছে। দুইটা প্রশ্ন রেখা ভিডিওটা শেষ করুন। 1 নম্বর প্রশ্ন, এই যে ডক্টর ইউনূস স্যারকে 16-17 মাসে ঠিক মতো আমরা সহযোগিতা করতে পারলাম না। কে? আমরা খাকি পোশাক যারা পরি, আমরা প্রশাসনের লোক, তেমন কোনো সহযোগিতা করতে পারি নাই, কারণ আমরা অপেক্ষায় ছিলাম নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার চলে আসছে। আলহামদুলিল্লাহ মাইনা নিছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার আমলে এখন এই প্রশাসন কেমনে মাইনা নেয়, কত দিনে মাইনা নেয়, সে দিনের জন্য অপেক্ষায় রইলাম। তার মানে কি পুলিশ ভাইরা কি প্রশ্ন রেখে গেলাম বুঝতে পারছেন? আরেকটা প্রশ্ন, সেটা বইলাই ভিডিওটা দি এন্ড করব। সেটা এই যে হ্যাঁ ভোটের মাধ্যমে আপনারা মাইনা নিছেন, হ্যাঁ এটা মাইনা নিছেন আমি বলবো, উনি তো বলছে, ঘোষণা দিছে, লিডার ঘোষণা দিছে হ্যাঁ ভোট, কিন্তু কর্মীরা ভিতরে ভিতরে নায়ের পক্ষে ছিল। এখন ওই হ্যাঁ পথে ওই ওয়ান ওয়ে রোডে ঢোকার সময় যে সংসদ ভবনটা পড়বে, ওইখানে ঢুইকা হ্যাঁ পক্ষে কাজ করবেন কিনা সেটা দেখার অপেক্ষায়। যা কিছু যুদ্ধ হবে সংসদে, সংসদে যা যুদ্ধ হবে, সংসদে যদি কিছু না মানে আমরা তো জনগণ দেখবই, আমরা তখন রাস্তায় নামবো আপনাদেরকে নিয়ে। সবার মন খারাপ, তাই না? আমার কাছে বিশ্বাস করেন কালকের থেকে এই পর্যন্ত না হলেও 40টা মেসেজ আসছে আমার হোয়াটসঅ্যাপে, কিছু আসছে আমার মেসেঞ্জারে, যদি আমি ইমো ব্যবহার করি না, আর লোকালি যে আমার টেলিফোন আছে সুইডেনে, যেটার মধ্যে ভাইবার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং লোকাল যারা এখানে আছে তারাও ফোন করতেছে, যারা জামাতকে সাপোর্ট করে। সবার মন খারাপ। মন খারাপ হওয়াটা স্বাভাবিক, আমি নিজেও জানি, কারণ এত বড় একটা মানে বিজয়ের আশা করবার পর যখন এমন একটা ঘটনা ঘটে তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সবকিছু মেনে নিতে হবে। তার কারণ হলো আমাদের যে আমির সাহেব আছে ডক্টর শফিকুর রহমান, উনি শুক্রবার দিন রাতের বেলায় একটা সংবাদ সম্মেলন করে উনি মেনে নিয়েছেন উনি বিরোধী দলের নেতা হিসেবে সামনে এগিয়ে যাবেন। যেহেতু উনি মেনে নিয়েছেন, আমাদেরও মানতেই হবে। আমরা জানি এটা মানতে খুব কষ্ট হবে, কারণ যেখানে আমরা নিশ্চিত বিজয় দেখছিলাম, সেখানে যে কোনোভাবেই হোক, মেটিকুলাস ডিজাইন হোক আর ডিপ স্টেট হোক, একটা কিছু করে জামাতকে পিছিয়ে দেওয়া হয়েছে। এটা অনেকেই বলছেন, অনেকে বিশ্বাস করছেন। আমি সেই আলোচনায় যেতে চাচ্ছি না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই বন্ধুরা, কারণ অলরেডি আগামীকালকে গ্যাজেট হয়ে যাবে। গ্যাজেট হয়ে যাওয়ার পর কোনো আন্দোলন কোনো কিছু করে কোনো লাভ হবে না, যেটা হয়তো বুঝেছেন আমাদের আমির সাহেব, যার জন্য উনি সবকিছু মেনে নিয়েছেন। কিন্তু এই মেনে নেওয়ার পর যেটা আমরা আশা করেছিলাম, যে যেহেতু উনি মেনে নিয়েছেন এবং যেহেতু জামাত কোনো রকম আন্দোলনে যাচ্ছে না, যেহেতু জামাত কোনো রকম মানে এটা নিয়ে কোনো প্রতিবাদ সুলভ কোনো আচরণ করছে না, তাহলে বিএনপি যে কাজগুলো করলো কালকে সারাটা দিন বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে এর অফিস পুরানো, এর বাড়ি পুরানো, এর দোকান পুরানো, এগুলোকে ঠিক করেছে। এটা নিয়ে জামাতের যারা সাপোর্টার আছে তাদের মনে আরো দুঃখ যে আমরা যদি এখনই প্রথম দিন এই অবস্থা দেখি, 24 ঘন্টা পার হবার আগে যদি এই অবস্থা দেখি, তাহলে তো আমাদের বলতেই হয় আমরা আগেই ভালো ছিলাম, আমরা আগেই ভালো ছিলাম। এই শব্দটা যখন বলে না কেউ, তখন এই বুকটার মধ্যে লাগে, কিন্তু তাকেও কিছু প্রতিবাদ করবার মতো ভাষা পাই না, কারণ সে একটা জিনিস বোঝাতে চাইছে যে ঠিক আছে, বিএনপি 219টা সিট পেয়ে চূড়ান্তভাবে ফলাফল পাবার পর ওনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাদের তো একটু ঠান্ডা থাকবার কথা, তাই না? কিন্তু তারা কিন্তু এটি করে না। তারা 2001 সনেও সেম জিনিসটি করেছিল। আপনারা যদি অতীতের দিকে তাকান তাহলে দেখবেন 2001 সনে যখন বিএনপি বিজয় হয়েছিল, সেম কাণ্ডগুলো করেছিল। তখন তারা অত্যাচার করেছে আওয়ামী লীগের উপর। দেখুন, মানে কি বলবো, ঘটনার কি পরিক্রমা। রাজনীতিতে যে শেষ কথা নেই তার বড় প্রমাণ হলো 2001 সনে যে বিএনপি আওয়ামী লীগের উপর অত্যাচার করেছে, আজকে 2026 সনে সেই বিএনপি আওয়ামী লীগের বন্ধু হয়েছে। আপনারা দেখেছেন, সকালে একটা ভিডিওতে দেখিয়েছি, আওয়ামী লীগের অফিসে খুলে দিয়েছে। এই জন্যই বলেন কুড়িজনরা যে নির্বাচনে কোনো শেষ কথা নেই। তবে একটা কথা সবাইকে মনে রাখতে হবে, আগের দিন বাঘে খাইছে। মানে আগে আওয়ামী লীগ যেগুলো করে, যে অত্যাচার করে দেশকে শাসন করেছিল, যেভাবে নিষ্পেষিত করে রেখেছিল বাঙালিকে, সেটা আর এখন হবে না। আগের দিন বাঘে খাইছে, আগের দিন আর আসবে না। বিএনপি যদি এটা চালিয়ে যায় তাহলে সামনে যে দিনগুলো আসছে সেগুলো ভয়ঙ্কর হবে। জামাত যদি এখন পর্যন্ত কোনো প্রতিবাদ অফিসিয়ালি দেয়নি, কিন্তু যেভাবে বিভিন্ন ভার্চুয়াল মিডিয়াতে যে সমস্ত কন্টেন্ট আমরা দেখছি, সেটা ভয়াবহ চিত্র ফুটে উঠছে। আমি বিএনপিকে বা বিএনপির উচ্চমহলে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছেন, আপনারা সরকার গঠন করুন, মন্ত্রিপরিষদ গঠন করুন। জামাত সেখানে যাচ্ছে বিরোধী দল হিসাবে, সুন্দরভাবে পার্লামেন্ট চালান। এবং আমরা বাংলাদেশের জনগণ অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশে এইবার যে পার্লামেন্টটা হবে,
সেটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় পার্লামেন্ট। কারণ ওখানে থাকবে হাসনাত আব্দুল্লাহ, ওখানে থাকবে নাইদ, ওখানে থাকবে আখতার হোসেন, ওখানে থাকবে হান্নান মাসুদ, ওখানে থাকবে ডক্টর শফিকুর রহমান, ওখানে থাকবে ডক্টর মোহাম্মদ তাহের। চালান না ভাই, দুই দল মিলে আপনারা সরকারি দলে আছেন, আপনারা সরকারি কাজ করেন, কোনো ভুলভ্রান্তি করে যদি কোনো কিছু ভুল করে ফেলেন তাহলে জামাতে ইসলাম বা বিরোধী দল সেটা ধরিয়ে দিবে। সুন্দর করে দেশটা চালান না, আমরা তো সৌন্দর্য চাই, আমরা দেশটা ভালোভাবে চলে এইটাই চাই। আমি সকালের একটা কন্টেন্টও বলেছি, কে সরকারে আসলে আমাদের জানবার দরকার নেই, আমরা এমন একটা সরকার চাই যে সরকার লুটতরাজ করবে না, যে সরকার টাকা পাচার করবে না, যে সরকার আইন বিভাগে হস্তক্ষেপ করবে না, সরকারের দলীয় কর্মীরা কোথাও লুটপাট করবে না, চাঁদাবাজি করবে না। সেটা হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, হোক জামাত। আমরা এইটাই চাই ভাই, আমরা আর অন্য কিছু চাই না। বাংলাদেশের মানুষ এইটাই চায়, অনেক আশা করে আপনাদের ভোট দিয়েছে। আপনারা এমনিতে সরকার গঠন করতে যে সমস্ত কথাগুলো বাজারে আসছে সেগুলো আমি আর নতুন করে বলতে চাই না। অনেকে বলছেন জামাত আরো 30-40টা সিট বেশি পেত। কি হতো ভাই, 40টা সিট যদি বেশি পেত তাও তো 151টা হতো না, সরকার তো বিএনপি গঠন করতো। তো করুক বিএনপি গঠন, আমাদের আমির সাহেব মেনে নিয়েছে, আমরাও মেনে নিলাম, এখন সুন্দর করে দেশ চালান। আমরা তো অন্য কিচ্ছু চাই না আপনাদের কাছে। দেখুন, অনেকেই বলছেন শিশির মনির কেন পাশ করলো না, অনেকেই বলছেন মামুনুল হক কেন পাশ করলো না, অনেকেই বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সাজিদ আলম কেন পাশ করলো না, গোলাম পারওয়ার সাহেব আসলো না, এটা কেমন হলো। আমরা সেই আলোচনা নাইবা গেলাম, কে কেন আসলো না সেখানে না যেয়ে আমরা ওই জায়গায় যাই না। যারা আসেনি তাদের ক্রিয়াকর্মগুলো দেখেছেন, বলুন কেউ দেখেছেন? শিশির মনির সাহেব উনি ফেল করবার পর তার এলাকায় যিনি ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন তার বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে গিয়ে তার নিজের হাতে মিষ্টি খাইয়েছেন শিশির মনির সাহেব। সাজিদ আলম পঞ্চগড়ে তার প্রতিদ্বন্দ্বীকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের ছেলে যিনি পাস করেছেন তাকে যে কংগ্রেচুলেশন জানিয়েছেন। আমরা তো এই রাজনীতি চাই ভাই। আমি বিএনপিকে বলছি আপনারা এই রাজনীতি করুন না। দেখুন ওরা হেরেছে আপনাদের কাছে, আপনাদের বাড়িতে আপনাদের দলের যে সংসদ সদস্য হয়েছে তার বাড়িতে ফুল মিষ্টি দিয়ে গেছে, তার বাড়িতে কংগ্রেচুলেশন জানিয়েছে। এই কালচারটা শুরু করুন না ভাই। তারেক রহমান সাহেব এত বছর বিদেশে ছিল, তারেক রহমান সাহেব এগুলো জানে। আপনি তারেক রহমান সাহেব, আপনি আপনার নেতাকর্মীদের এই ধরনের উদাহরণ তৈরি করতে বলুন যে তোমরা এমন কিছু করো যেটা নজির হয়ে থাকে। যেমনটি শিশির মনিরের আজকে সারাদিন সয়লাভ, আপনারা যদি ভার্চুয়াল মিডিয়াতে যান দেখবেন শিশির মনির কিভাবে তার প্রতিদ্বন্দ্বীকে মিষ্টি খাওয়াচ্ছে। আর শিশির মনিরের প্রতি কি ধরনের ভালোবাসা তার এলাকার লোকজনের জন্য তার কন্টেন্টগুলো দেখলে বোঝা যায়। হাও হাও করে কাঁদছে মানুষ, কিন্তু শিশির মনির হাসছে। উনি মেনে নিয়েছেন, উনি বলেছেন এবার জিতে তো কি হয়েছে, আপনারা মন খারাপ করবেন না। আল্লাহ চাহে তো একসময় আমরা জিতবো। হ্যাঁ জিতবো বন্ধুরা, আমরা জিতবো, আমরা 100% জিতবো। আপনাদের মনে আছে কিনা জানি না, 2008 সনে আওয়ামী লীগ আর বিএনপি যখন ইলেকশন করেছিল বিএনপি মাত্র 30টি সিট পেয়েছিল, সে 8 থেকে 26। এই ক বছরের ব্যবধানে বিএনপি আজকে 213 না 214 সিট পেয়েছে। নির্বাচন এমনটি হয়। আজকে জামাতের যে অবস্থা হয়েছে 84টা সিট পেয়েছে, তাতেই তো আমরা খুশি। যদি আপনি সেই সমস্ত মেটিকুলাস ডিজাইন আর অন্য কোনো ধান্দা বাদ দেন, আমরা যেটা পেয়েছি, জামাত এত সিট আগে কোনোদিন পায়নি। মানুষের ভালোবাসা ছিল। অনেকেই বলছেন না না মানুষের ভালোবাসা ছিল না, বাংলাদেশের মানুষ বেঈমান, ওরা ভোট দেয়নি। না ভাই, মানুষ ভোট দিয়েছে। তারপর কি হয়েছে, আবারও সেই আলোচনায় যেতে চাই না। এই আলোচনা করে কোনো লাভও হবে না। দ্যাট পার্ট ইজ গন, ওটা শেষ, ওটা মৃত হয়ে গেছে। এখন যেটা জীবিত আছে সেটা হলো বিএনপি 214 সিট পেয়েছে, জামাত 84টা পেয়েছে। যে জামাত এর আগে 18টার বেশিগুলো সিট পায়নি। তারপরে মানুষের ভালোবাসা তার কাছে ছিল, মানুষ ভালোবেসে তাকে ভোট দিয়েছে। বাকিগুলো কি হয়েছে, আসমানে উড়ে গিয়েছে না কি হয়েছে, সে আলোচনাটাই নাই বা গেলাম। কি হবে সে আলোচনা করে? কিচ্ছু হবে না। কাজে আমাদেরকে সবকিছু মেনে নিতে হবে। আমরা মন খারাপ করবো না এই জন্য যে আমাদের সামনে আরো খুশির খবর আসছে। যেমনটি ধরুন জুলাই সনদ পাস হয়ে গেল, বিএনপিও মেনে নিয়েছে। আজকে দেখলাম সালাউদ্দিন সাহেবের একটা বয়ান, ওনারা জুলাই সনদকে কার্যকর করবেন। জুলাই সনদ যদি কার্যকর হয় তাহলে পিআর পদ্ধতিতে আপার হাউস হবে। আপার হাউসে আনুপাতিক হারে সবারই সংসদ সদস্য যাবে। আমাদের 40% ভোট যদি পেয়ে থাকে, যেটা শুনেছি বোধহয় 40% পেয়েছে, আমি শিওর না, যদি হয়ে থাকে, যদি কেউ জেনে থাকে জানাবেন। যদি 40% হয়ে থাকে 30 জন প্রতিনিধি তার যাবে। এনসিপি 3% ভোট পেয়েছে, এনসিপি 3 জন যাবে। তার মানে আপনারা যাদের জন্য মন খারাপ করছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, সাজিদ আলম, শিশির মনির, গোলাম পারওয়ার সাহেব, ওনারা সবাই সংসদে যাবেন। তবে ওনারা নিম্ন কক্ষে না, উচ্চ কক্ষে যাবেন, যেখান থেকে সংসদ পরিচালনা করা হবে। যে কোনো আইন পাস করতে হলে উচ্চ কক্ষের পারমিশন লাগবে। সেখানে যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি, সেখানে যাবে সাজিদ আলম, সেখানে যাবে শিশির মনির, সেখানে যাবে গোলাম পারওয়ার সাহেব। এই মানুষগুলো যখন সংসদে যাবে তখন সংসদের কি অবস্থাটা হবে একবার নিজের ইমাজিনেশনে ভাবুন। আমরা জিতেছি বন্ধুরা, আমরা জিতেছি, জামাত জিতেছে, কেউ মন খারাপ করবেন না। যেহেতু আমরা যারা প্রতিবাদী, আমাদের যারা মন খারাপ, অনেকে বলছেন ভাই এই এভিডেন্স শাটডাউন করে দেবো, হ্যান করুন ত্যান করুন, কোনো দরকার নেই। আমাদের যে মূল সংগঠনের মূল নেতা জনাব শফিকুর রহমান সাহেব যেহেতু বলেছেন, আমরা তাকে অনুসরণ করবো। আমরা জামাতকে ভালোবাসি, আর আপনারা যারা জামাতকে ভালোবাসেন তাদের ভালোবাসা কি এক নিমিষে চলে যাবে? হ্যাঁ দুঃখ পেয়েছেন আমি জানি, কিন্তু ভালোবেসে যান। সুখ একদিন আসবেই, এত তাড়াতাড়ি নাই বা আসলো, হয়তো এবার আসেনি, পরের বার আসবে, আসলে তো হবেই। জামাত যে স্টাইলে তার রাজনীতি চালিয়ে যাচ্ছে, এর পপুলারিটি দিন দিন বাড়বে, এর পপুলারিটি কমবে না। আপনারা দেখবেন এর পপুলারিটি কমবে না। যে মানুষটি একবার জামাতকে ভালোবেসেছে সে জামাতকে ছেড়ে যাবে না।
এর পপুলারিটি আরো বাড়বে। একদিন জামাত এই দেশে সরকার গঠন করবে, সেই দিনটা বেশি দূরে নয়। বিএনপি যদি সুন্দরভাবে 5 বছর চালাতে পারে, আর এই 5 বছর জামাত যে কি করবে জনগণের জন্য, সেটা আপনারা সামনে দেখতে পাবেন। যারা ইয়াং ভোটার আছেন, জেনজি, তারা দেখবেন এই 5 বছরে জামাত কোথায় চলে গেছে। বিএনপি যদি সে তার বর্তমান নীতির থেকে বাইরে না এসে শুধু 219টা সিট পেয়েছি বলে হ্যাডম নিয়ে বসে থাকে, তাহলে হয়তো বিএনপি 5 বছর থাকতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস বিএনপি সব সামলিয়ে ফেলবে। এই 2001 সালে এমনটি হয়েছিল, 2 দিন পর সবকিছু ঠান্ডা হয়ে গেছে। বিএনপি সামলিয়ে নেবে। যাদের উপর অত্যাচার হয়েছে তারা আল্লাহর কাছে বিচার দিন, কোনো ঝামেলা যাবার দরকার নেই। কারণ আমরা কিন্তু জামাতের উচ্চ মহল থেকে কোনো সুনির্দিষ্ট হুকুম পাইনি যে কেউ তোমাকে আঘাত করলে তাকেও তুমি আঘাত করো। জামাত সেটা করে না। যারা করেছে তারা বুঝবে, তারা সে ক্ষমা চাইবে। এবং বিএনপি, আমি রিকোয়েস্ট করছি বিএনপিকে, আপনারা কাউকে এই কথাটা বলবার সুযোগ দিয়েন না যে আগে আমরা ভালো ছিলাম। এই কথাটা বলবার সুযোগ দিয়েন না। আপনারা আপনাদের দলকে সামলান, আপনাদের নিচের লেভেলে যে কর্মীগুলো আছে তাদেরকে সামলান, একটা কড়া হুকুম জারি করেন। আপনাদের কথা তারা কেন শুনবে না? কেন অহেতুক জামাতের যদি কেউ ভোট দিয়ে থাকে তাকে কেন অত্যাচার করবে বলুন আপনারা? এটা কোনো দেশের নিয়ম হলো? যা হবার হয়ে গেছে। নতুন সূর্যোদয় হোক, নতুনভাবে দেশ চালু হোক, বিএনপি সরকারে যাক, জামাত বিরোধী দলে যাক, সুন্দর একটা পার্লামেন্ট হোক, সুন্দর করে দেশটা চলুক, আমরা এটাই চাচ্ছি। তারপর যারা জামাতকে সাপোর্ট করেন, সাপোর্ট করে যাবেন, কারণ জামাত কোনোদিন আপনাদের ধোকা দেবে না। জামাত এবার আপনাদের ধোকা দেয়নি। এবং যারা বলছেন বাংলাদেশের মানুষই বেঈমান, তারা ধোকা দিয়েছে, তারা ধোকা দেয়নি ভাই। বাংলাদেশের মানুষ ধোকা দেয়নি। যারা ধোকা দিয়েছে তাদের বিচার আল্লাহর কাছে রেখে দিন, উনি সেই বিচারটা করবেন যদি কেউ ধোকা দিয়ে থাকে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।